আমাদের ট্রাভেল গাইড বাংলা চ্যানেলের নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের যাত্রা। আজ আমরা চলেছি গঙ্গা, মাতলা এবং রূপনারায়ণ নদীর মোহনায় গড়ে ওঠা তাম্রলিপ্তে। মনে করা হয় এই অঞ্চলের জনপদ খ্রিস্টপূর্ব ৩ শতকে স্থাপিত হয়, যার বর্তমান নাম তমলুক। এখানেই আছে প্রাচীন বর্গভীমা মায়ের মন্দির। ৫১ সতীপীঠের প্রথম সতীপীঠ এটি। বর্গভীমা মা তমলুকের আরাধ্য দেবী। সব পুজোর আগে এখানে বর্গভীমা মায়ের পুজো করতে হয়। আমি বিশ্বাস করি সব সময় আপনারা সাথী হন আমাদের প্রতিটি পদক্ষেপে। তাই চলুন একসাথে দর্শন করে আসি গুরুত্বপূর্ণ সেই তীর্থস্থান বর্গভীমা মাকে। তমলুক স্টেশনে পৌঁছানোর জন্য আমরা হাওড়া স্টেশন থেকে হলদিয়া লোকাল ধরেছিলাম ৯টা ২০-তে। ঠিক সময় মতন ট্রেন ছেড়ে দিল। এগিয়ে চললাম সামনের দিকে। হাওড়া স্টেশন থেকে তমলুকের দূরত্ব প্রায় ৯০ থেকে ৯৫ কিলোমিটারের মতন। ট্রেনে সময় লাগবে খুব বেশি হলে ৩ ঘন্টা। তমলুক শহর পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। ট্রেনের জানালার ধারে বসে বাইরের দিকে চোখ রেখে চলতে বেশ ভালো লাগে। এই হলো রূপনারায়ণ নদী, আর আমরা কোলাঘাট রেল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। চারদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা ঠিক সময় মতন তমলুক স্টেশনে পৌঁছে গেলাম। বাইরে বেরিয়ে এসে টোটো ধরলাম। স্টেশন চত্বর ছেড়ে টোটো এগিয়ে চলল সামনের দিকে। আজকের আকাশটা দেখছেন, বেশ পরিষ্কার। স্টেশন রোড ছাড়িয়ে এখন আমরা মানিকতলা রোড ধরলাম। তমলুক স্টেশন থেকে মা বর্গভীমা মায়ের মন্দিরের দূরত্ব প্রায় ২ কিলোমিটারের মতন। টোটো করে যাচ্ছি, ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাব। টোটোতে ভাড়া নিল প্রত্যেকের ২০ টাকা করে। এই হলো তমলুকের বিখ্যাত হসপিটাল রোড। এই তমলুক শহর আজকে নয়, বহু বছর আগেই উন্নত ছিল অন্যান্য অনেক জনপদ থেকে। এটা ভারতের অন্যতম প্রাচীন বন্দর নগরী ছিল। রূপনারায়ণ নদীর তীরে গড়ে ওঠে এখানকার তাম্রলিপ্ত বন্দর। প্রাচীনকালে এই অঞ্চলই ছিল বৌদ্ধ ধর্মের একটি প্রাণকেন্দ্র। এছাড়াও ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে এই তমলুকের বিপ্লবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। চীনা পর্যটক ফা হিয়েন ও ইউএন সাংয়ের ভ্রমণ কাহিনীতেও তাম্রলিপ্ত বর্তমানের এই তমলুক শহরের উল্লেখ পাওয়া যায়। তমলুকের রাস্তাঘাট মোটামুটি ভালোই। এই দেখুন, তমলুকের সম্পর্কে সামান্য আলোচনা করতে করতেই আমরা ঢুকে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার গলিতে। এই গলিটা ধরেই কিছুটা এগোতেই পড়বে সেই বিখ্যাত তীর্থস্থান। ১২ মিনিটের মধ্যেই আমরা টোটো থেকে নেমে পড়লাম মন্দিরের সামনে। এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই মন্দিরের উৎপত্তি ২০০০ বছরেরও বেশি। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। দক্ষযজ্ঞে দেবী সতীর আত্মাহুতির পর মহাদেবকে শান্ত করে ত্রিজগৎকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণুদেব সতীমায়ের দেহকে ৫১ খণ্ড করে পৃথিবীতে পতিত করার সময় এই স্থানেই দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। তাই বুঝতেই পাচ্ছেন আজ আমি কত গুরুত্বপূর্ণ এক তীর্থস্থানে আসার সুযোগ পেয়েছি এবং আপনাদেরকেও আনার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা। এই যে মন্দিরটা দেখছেন,
এই হলো মা বর্গভীমার মন্দির। এটি 60 ফুট উঁচু। এই মন্দিরকে মূল মন্দির, জগমোহন, যজ্ঞ মন্দির ও নাট মন্দির এই 4টি অংশে ভাগ করা হয়েছে। তাম্রলিপ্ত জনপদ তৈরির অনেক আগে থেকেই কিন্তু এখানে এই মন্দির তৈরি হয়েছিল। এটি বিভাস শক্তিপীঠ এবং কাপালিনী নামেও পরিচিত। মন্দিরে বেশ ভিড় আছে, তাই আমরা পুজো দেওয়ার আগেই মন্দির চত্বরটা ঘুরে দেখি, আর সাথে পৌরাণিক ঘটনাটাও একটু জেনে নিই। মহাভারতের কালে তাম্রধ্বজ নামে একজন রাজা এক জেলেনিকে দায়িত্ব দেন প্রতিদিন জ্যান্ত শোল মাছ রাজবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। নিয়ম মেনে প্রতিদিনই জ্যান্ত শোল মাছ রাজবাড়িতে পৌঁছে দেয় জেলেনি। হঠাৎ একদিন জেলেনি আনার সময় শোল মাছ রাস্তাতেই মারা যায়। মহা বিপদে পড়ে জেলেনি ঠাকুরের নাম স্মরণ করতে থাকে। এর মধ্যে জঙ্গলের মধ্যে একটা ডোবা দেখতে পেয়ে সেখান থেকে কিছুটা জল এনে মাছের ওপর ছড়িয়ে দিয়ে দেখেন যদি কিছু হয়। হঠাৎ মরা শোল মাছ জ্যান্ত হয়ে যায়। সাথে সাথে আকাশবাণী পান জেলেনি এই ঘটনা যেন কাউকে না বলে। এইভাবে জেলেনি জ্যান্ত মাছ তো স্বাভাবিকভাবেই পৌঁছে দেন, কিন্তু মাছ মারা গেলে এই জলে মাছ জ্যান্ত করে তোলেন। রাজা ভাবেন দিনের পর দিন জেলেনি কিভাবে জ্যান্ত শোল মাছের যোগান দিচ্ছে। জেলেনিকে রাজা একটু চেপে ধরতেই রাজার আদেশে সব সত্যি কথা বলে দেন জেলেনি। রাজা তাম্রধ্বজ ছুটে আসেন জঙ্গলের সেই স্থানে। এসে ওই জলাশয়ের পাশে কোষ্ঠী পাথরের কালী মায়ের একটি মূর্তি দেখতে পান। তখন রাজা এখানেই মন্দির তৈরি করেন এবং ওই মায়ের মূর্তি স্থাপন করেন গর্ভ মন্দিরে। সেই থেকে আজও এখানে স্বমহিমায় মায়ের পূজার্চনা চলে আসছে। মন্দির চত্বরেই পুজো দেবার ডালার দোকান আছে। এবারে সেখান থেকে পুজোর ডালা কিনে মন্দিরের দিকে এগিয়ে চললাম পুজো দেওয়ার জন্য। যাবার সময় খেয়াল করলাম মন্দিরের এই অংশে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। অনেক ভক্ত এখানে অঞ্জলি দিচ্ছে। পুজো দেওয়ার লাইনে এসে দেখলাম এখনো লম্বা লাইন। গর্ভ মন্দিরে যাবার জন্য লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। পায়ে পায়ে ঢুকে পড়লাম গর্ভ মন্দির চত্বরে। ভেতরে এসে দেখলাম গর্ভ মন্দিরের ভেতরে মায়ের কাছে ভক্তদের ঢোকার কোনো অনুমতি নেই। পুরোহিত মশাই মন্ত্র পড়ে দূর থেকে পুজো করে দিচ্ছেন। মায়ের কৃপায় বিশেষ অনুমতিতে মায়ের মূর্তির ক্যামেরাবন্দি করার সুযোগ পেলাম। হয়তো মাই এমন ব্যবস্থা করে দিলেন আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। মায়ের রূপ এখানে মা কালী বা উগ্রতারার প্রতীক। এই মা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 বর্গ একসাথে দান করেন বলে এই মায়ের নাম হয়েছে বর্গভীমা। পরাধীন মাতৃভূমিকে স্বাধীন করার জন্য অনেক বিপ্লবী এই মায়ের কাছে শপথ গ্রহণ করতে এসেছেন। তাদের মধ্যে বিপ্লবী ক্ষুদিরাম ছিলেন অন্যতম। 1938 সালে 11 এপ্রিল নেতাজি এই মায়ের মন্দিরে এসেছিলেন মায়ের দর্শন করতে। গর্ভ মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মায়ের দর্শন পেয়ে কেমন লাগলো জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে মাকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবারে চলুন দর্শন করে আসি সেই অলৌকিক জলাশয় যাকে কেন্দ্র করে এই মন্দির গড়ে উঠেছিল। বেশি দূরে নয়, মন্দিরের কাছেই আছে জলাশয়টা। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নামতে হবে জলাশয়ের কাছে। আজও এই জলাশয়ের জল পবিত্র বলে ধরা হয়। ভক্তরা অনেকেই এখানে স্নান করে মায়ের পুজো দিয়ে থাকেন। জলাশয় দর্শন করে এই পবিত্র জল গায়ে মাথায় ছিটিয়ে ওপরের দিকে উঠতে শুরু করলাম। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। সময় হয়ে গেছে ভোগ প্রসাদ গ্রহণের, তাই ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব।
আমি কিন্তু ফোনেই 110 টাকার কুপন কেটে নিয়েছি, তাই কাউন্টারে যেতে হয়নি। তবে আপনাদের সুবিধার্থে চলুন কুপনের কাউন্টারটা দেখিয়ে দিই। তবে হ্যাঁ, 10টা থেকে 11টার মধ্যে এলে কুপনের টিকিট পাওয়াটা সুবিধা হবে। আসতে দেরি হলে ফোন করে কথা বলে নেবেন, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে মন্দির চত্বরে আবার যখন ঘুরব, তখন আপনাদেরকে জানাবো হিংস্র মুসলিম কালাপাথর এই মন্দির ধ্বংস করতে এসে কিভাবে এই মায়ের কাছে পৌঁছতেই হিংস্রতা ভুলে সঠিক পথে চলতে শুরু করেছিলেন। মায়ের অলৌকিক সেই মহিমা জানতে অবশ্যই সাথে থাকুন আমাদের। ভোগ ঘরে ঢুকে দেখলাম অনেক ভক্তই প্রসাদ গ্রহণের জন্য বসে আছেন। আমিও আসন গ্রহণ করলাম। একটু পরেই ভোগ প্রসাদ বিতরণ শুরু হলো। প্রথমে ভাত, আলু ভাজা ও একটা তরকারি দিয়ে গেল। সকলে পরম তৃপ্তিতে ভোগ প্রসাদ গ্রহণ করতে শুরু করলেন। দেখেছেন, এখানে একসাথে অনেক ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারেন, খুব বড় জায়গা। এরপরে এলো শোল মাছ। জানলাম অতীতকাল থেকে এখানে প্রতিদিন মায়ের পুজোতে শোল মাছ দেওয়া হয়, যা ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়। শেষ পাতে চাটনি, তারপর এলো পায়েস। দারুণ আয়োজন এখানে। পরম তৃপ্তি পেলাম মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে। চলুন আবারও মন্দিরের চারদিকটা ঘুরে দেখি। জানা যায় এই মন্দির বল্লাল সেনের আমলে তৈরি। মায়ের মাহাত্ম্য ছড়িয়ে পড়তেই ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। কালাপাহাড় নামে এক কুখ্যাত সেনানায়ক ছিল। তার কাজই ছিল সমস্ত হিন্দু মন্দির এবং মূর্তিগুলো খুঁজে খুঁজে ধ্বংস করে ফেলা। 1567 সালে উড়িষ্যা জয় করে সে তাম্রলিপ্ত বন্দরে আসে সেনাবাহিনীদের নিয়ে। এখানে পৌঁছেই সেনাবাহিনীকে রেস্ট নিতে বলে নিজেই আসেন বর্গভীমা মায়ের ধ্বংস করতে। মন্দির তো ধ্বংস করে, তবে মায়ের মূর্তি ধ্বংস করতে এলে শক্তিহীন হয়ে মায়ের পায়ের কাছে ঘুমিয়ে পড়েন। দেরি দেখে সৈন্যবাহিনী ভেতরে প্রবেশ করে তাদের সেনাপতির এমন অবস্থা দেখে অবাক হয়। জানা যায় পরবর্তীকালে কালাপাহাড় অনুশোচনায় ভুগতে ভুগতে মারা যায়। এই মন্দিরের বিখ্যাত উৎসবগুলোর মধ্যে হল দুর্গাপুজো, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিপত্তারিণী, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রটন্তী কালী পুজো। বলা যায় মায়ের সব তিথি পুজোগুলোই কিন্তু এখানে হয়। এছাড়াও এই মন্দিরের বাৎসরিক উৎসব হয় কাত্যায়নী চতুর্দশী তিথিতে। আজ সারাদিন মায়ের মন্দিরে কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। আমাদের সাথে ঘুরে আপনাদের এতক্ষণ সময় কেমন কাটলো জানাবেন বন্ধুরা। নতুন বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। প্রথমে টোটো ধরে ফিরে যাব তমলুক স্টেশনের উদ্দেশ্যে, তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। আজকের যাত্রা তবে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।